11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি আরাতা জেলখানায় কুডোর সামনে আসে আর একটা পানির বোতল খুবই অসভ্যতামির সাথে তার সামনে ফেলে দেয়। কুডো রাগান্বিত হয়ে তার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করলে সে কিছুই করতে পারে না। আরাতা বলে এখানে সুপারন্যাচারাল অ্যাবিলিটির ব্যবহারের জন্য একটা প্রতিবন্ধক লাগানো হয়েছে। কুডো বলে তুমি নাওশির সঙ্গ কেন দিয়েছো? তুমি সারা জীবন মিওকে রক্ষা করার ওয়াদা করেছিলে। আরাতা বলে আমি তোমাকে আগেও বলেছি আমি যা কিছু করছি সেই সব কিছু মিও আর উসুবা বংশের জন্যই করছি। পরের দৃশ্যে আমরা দেখি মিও কিওর সাথে হেডকোয়ার্টারে যাওয়ার জন্য বের হয়েছে। মিও বলে হেডকোয়ার্টারে যাওয়ার আগে আমার গোডোর সাথে একটু দেখা করতে হবে। তারা যখন মিলিটারির সামনে পৌঁছায় তখন সেখানে অনেকগুলো মানুষদেরকে আন্দোলন করতে দেখতে পায়। সেজন্য মিও কিওকে নিয়ে অন্য দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য এখানে আসে। মিও এখানকার এই দরজাটা ভেঙে ফেলে আর এখান দিয়ে ভিতরে প্রবেশ করলেই তাদের সাথে গোডোর দেখা হয়। গোডো মিওকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে গোডো বলে আপনি একদমই চিন্তা করবেন না, আমি আমাদের কমান্ডার সাহেবকে যে কোনো মূল্যে বাঁচিয়ে আনবো। মিও বলে আমি আজকে এখানে তোমার সাথে এই বিষয়েই কথা বলতে এসেছি। আসলে আগামীকাল আমি আর কিও মিস্টার কুডোকে বাঁচানোর জন্য যাব। গোডো বলে কিন্তু এতে অনেক বিপদ রয়েছে। মিও বলে সেজন্যই আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আমি আমার স্বপ্ন দৃষ্টির ব্যবহার করে মিস্টার কুডোকে যেখানে রাখা হয়েছে ওইখানে যেতে পারবো। তখন কিও বলে আমরা যে এখানে পৌঁছাতে পেরেছি এটাও মিওর শক্তির মাধ্যমেই হয়েছে। মিও বলে আর এটার থেকেও অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে যেটা করাটা অনেক জরুরি। আমার মায়ের মনের কিছু কথা ছিল যেগুলো সে উসুইকে কখনো বলতে পারেনি। আমার ওই কথাগুলো তাকে বলে তাকে আটকাতে হবে। সেজন্য আমার ওখানে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। গোডো বলে আমি বুঝতে পেরেছি, আপনার সাথে আমি অবশ্যই যাব। তখন কাজোশি বলে মিওর সাথে আমি ওখানে যাব। তুমি কি ভুলে গিয়েছো মিস্টার কুডো এখানে তোমাকে কোন দায়িত্বে রেখে গিয়েছেন? তুমি তোমার কমান্ডারের অর্ডারকে ভঙ্গ করলে উনি অনেক কষ্ট পাবেন। মিও বলে আমি এটা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি কাজোশিকেও আমার সাথে নিয়ে যাব। আসলে আমি গোডোর কাছ থেকে অন্য একটা সাহায্য নিতে চাই। ওইদিকে আমরা দেখি একজন নেতা নাওশির কাছে এসে বলে তুমি কি করছো? রাজকুমার তাকাহিতোর হাতে এখনো এত ক্ষমতা কিভাবে রয়েছে? নাওশি বলে নৌবাহিনী সেখানে ছিল না, এই তথ্যটা না জানাটা কি আপনার ভুল নয়? তখন ওই মন্ত্রী অনেক রাগান্বিতভাবে তার সাথে কথা বলছিল, তাই নাওশির এই লোকটা তার পাওয়ার দিয়ে ওই মন্ত্রীকে মেরে ফেলে। তখন তার এই লোকটা জিজ্ঞাসা করে আমরা নৌবাহিনীর এখন কি করব? নাওশি বলে ওইটা তুমি জানো। একবার মিও আমাদের হাতে চলে আসলে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। ওইদিকে আমরা মিওকে মিস্টার কুডোর বাবা অর্থাৎ মিওর হবু শ্বশুরের কাছে দেখতে পাই। কুডোর বাবা বলে তুমি কিভাবে জানলে যে আমরা এখন রাজধানীতে রয়েছি? মিও বলে আমি এই জায়গাটা আমার স্বপ্নে দেখেছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনারা এখানে কেন এসেছেন। কুডোর বাবা বলে কুডো গ্রেফতার হওয়ার আগে আমাকে একটা কাজ করতে বলেছিল, সেটা হলো তার অনুপস্থিতিতে যেন আমি সবকিছু সামলে নেই। আর এখন তুমিও এখানে এজন্যই এসেছো তাই না? মিও বলে আমি এখানে আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। আমি মিস্টার কুডোকে বাঁচানোর জন্য যাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কুডোর বাবা বলে হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। মিও অনেক খুশি হয়ে ওনাকে ধন্যবাদ বলে। তারপরে আমরা মিওকে তার হবু শাশুড়ির কাছে দেখতে পাই। মিও কুডোর মাকে বলছিল আমি আগামীকালকে মিস্টার কুডোকে বাঁচানোর জন্য যাচ্ছি। কুডোর মা বলে আমার বিশ্বাসই হচ্ছে না, তুমি কি জানো যে এখন পরিস্থিতি কতটা খারাপ? এটা এমন কোনো পরিস্থিতি না যেটা তুমি তোমার বুদ্ধি দিয়ে অনেক সহজেই মিটিয়ে ফেলতে পারবে। মিও বলে আমি জানি, কিন্তু মিস্টার কুডোর হবু স্ত্রী হিসেবে ওনাকে সঙ্গ দেওয়াটা আমার কর্তব্য, আর এই কর্তব্যটা আমি অবশ্যই পালন করব। কুডোর মা বলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি কুডোকে কুডো বংশের মেম্বার হওয়ার জন্য পছন্দ করো নাকি তাকে সত্যিই পছন্দ করো? মিও বলে আমি তাকে দুইভাবেই পছন্দ করি। কুডোর মা বলে তুমি অনেক লোভী একটা মেয়ে, কিন্তু তোমার এই কথাটা আমার খারাপ লাগেনি। তখন মিওর হবু শাশুড়ি তার চুলে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে বলতে থাকে বেঁচে থাকা অবস্থায় অনেক সুন্দর ও সুরক্ষিত একটা জীবন কাটানোর জন্য আমরা মহিলারা শুধু এইটুকুই করতে পারি,
যে আমরা আমাদের মা বাবার কাছ থেকে অথবা আমাদের পরিবারের কাছ থেকে যেটাই পাবো সেটাকে অনেক মূল্যায়ন করব। যেই মানুষটার সাথে আমাদের বিয়ে হবে ওই মানুষটাকে একদম অন্তরের গভীর থেকে ভালোবাসার চেষ্টা করতে হবে। বৈবাহিক জীবনে একদম শুরু থেকেই যে ভালোবাসা থাকবে সেটাও কিন্তু জরুরি নয়। আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারছো? তুমি তোমার স্বামীর সামনে যখন তোমার মনের সমস্ত অনুভূতি আর ভালোবাসাটাকে প্রকাশ করতে পারো তখন অনেক ভালো লাগে, তাই না? তুমি যদি কুডো বংশের বউ হতে চাও তাহলে তোমাকে অন্তত এমন একজন মেয়ে হতে হবে যার চুলে এই চুলের ক্লিপটাকে ভালো মানাবে। এটা শুনে মিও তার হবু শাশুড়িকে ধন্যবাদ বলে। তারপরে কুডোর মা কিয়োকে তার কাছে ডেকে বলে, তোমাকে দেখতে একদম সেরকমই লাগছে যেরকমটা কুডোকে ছোটবেলায় দেখতে লাগতো। কুডোর মা তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আবারও আমার কাছে অবশ্যই এসো। তারপর মিও আবারও উসুবা ভবনে ফিরে আসে। কিও বলে, আমি তোমাকে ওয়াদা করছি আমি যে কোনো মূল্যেই হোক তোমাকে সবসময় রক্ষা করব। এখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তখন কিও মিওকে রিল্যাক্স অনুভূতি দেওয়ার জন্য একটা গান গাইতে শুরু করে। গানটা শুনে মিওর অনেক ভালো লাগে। আর এই গানের সুরেই রাতের আকাশের তারায় ভরা দৃশ্যটা পরিবর্তন হয়ে পরের দিন সকালে মিও তার নানার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে আসে। মিওর নানা বলে, আগেরবার আমার এরকম অনুভূতি তখন হয়েছিল যখন সুমির বিয়ে হয়েছিল। মিও বলে, কোনো সমস্যা নেই, আমি স্প্রিং এর টাইমে আপনাকে আমার বিয়েতে অবশ্যই আমন্ত্রণ জানাবো, আপনি অপেক্ষা করুন। মিওর নানা বলে, ওইটা তো চেরি ব্লসমের সিজন হবে তাই না? ওইটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। আমার মেয়ে সুমিরও এই বিষয়টা অনেক ভালো লাগবে। তখন আমরা চেরি ব্লসমের এই সুন্দর গাছটাকে দেখতে পাই। মিও ওই গাছের একটা পাপড়ি নিজের হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে তার মাকে স্মরণ করে। পরের দৃশ্যে আমরা কুয়াশায় ঘেরা একটা জায়গায় মিও, কিও আর কাজোশিকে দেখতে পাই। তখন তারা দেখতে পায় হেডকোয়ার্টারে অলরেডি একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ওই যুদ্ধের ময়দানে আমরা গোডোকেও দেখতে পাই। তখন মিও দৌড়ে যাওয়ার সময় বলে, এখান থেকে সামনে গেলে যেই বিল্ডিং এ প্রশাসনের অফিস রয়েছে ওইখানেরই একটা জানালা খোলা রয়েছে। তারা জানালার কাছে পৌঁছালে এখান থেকে ভিতরে প্রবেশ করলে মিও বলে, এই বিল্ডিং এ একটা জায়গায় একটা দরজা রয়েছে যেটা আন্ডারগ্রাউন্ডে সোজা জেলখানার দিকে গিয়েছে। তারা যখন এখান দিয়ে সামনে যাচ্ছিল তখন সেখানে দুইজন শত্রুপক্ষের সৈনিক চলে আসে। মিও তার স্বপ্নদর্শনের শক্তি দিয়ে ওই দুইজন সৈনিককে অনেক ভয়ানক একটা স্বপ্নের দুনিয়ায় পাঠিয়ে দেয় এবং তারা আরো একটু সামনে গেলে একটা দরজা দেখতে পায়। ওইদিকে আমরা নাওশি আর আরাতাকে দেখতে পাই। নাওশির কাছে একজন সৈনিক এসে বলে, বিচিত্র ঘটনা বিরোধী দল আমাদের মেইন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছে। তখন নাওশি আরাতাকে বলে, চলো এখন আমাদেরও ফাইট করার সময় চলে এসেছে। ওইদিকে আমরা দেখি মিও কাজোশি আর কিওকে বলছে, এই দরজা দিয়ে ভিতরে আসার পরে সামনে আমি আমার সুপারন্যাচারাল অ্যাবিলিটি দিয়ে আর কোনো কিছুই দেখতে পারছি না। আমার মনে হয় মিস্টার কুডো হয়তো এখানেই আশেপাশে কোথাও রয়েছেন। তারা একটু সামনে এগিয়ে গেলে এখানে ওই গোল জিনিসটা দেখতে পায়। কিও বলে, এই গোল জিনিসটার জন্যই মিওর শক্তি এখানে কাজ করছে না। সে কাজোশিকে বলে, তুমি কি কিছু করতে পারবে? কাজোশি বলে, হ্যাঁ আমি চেষ্টা করব। কাজোশি একটু সামনে গেলে সেখানে অনেক ভয়ানক একটা মনস্টার চলে আসে। কিও ওই মনস্টারকে তার পিছনে নিয়ে যায় আর কাজোশি তার শক্তি দিয়ে ওই গোল জিনিসটাকে ডিস্ট্রয় করা শুরু করে দেয়। ওইদিকে কিও দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর ওই ডেভিল কিওর উপর আক্রমণ করে তাকে আহত করে ফেলে। তখন সেখানে মিও চলে আসে আর ওই ডেভিল মিওকে দেখে তার পিছনে দৌড়াতে শুরু করে। মিও দৌড়ে যখন অনেকটা দূরে চলে আসে তখন কাজোশি ওই গোল জিনিসটাকে ভেঙে ধ্বংস করে দেয় আর তখন পিছন থেকে কুডো ওই মনস্টারের উপর আগুন দিয়ে আক্রমণ করে। মিও কুডোকে দেখে অনেক খুশি হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মিও কুডোকে কাছে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে কান্না করতে থাকে। কুডো বলে, আমার এটা দেখে অনেক ভালো লাগলো যে তুমি একদম সুরক্ষিত রয়েছো। আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মিও বলে, না, সবকিছু আমারই দোষ ছিল। আপনি তো আপনার মনের কথা আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছিলেন। আমাকে ক্ষমা করে দিন। আমি ওই কথার উত্তর দিতে তখন ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে মনের ভিতরে যে ভাবনাটা রয়েছে ওইটাকে প্রকাশ না করে একজন মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাওয়াটা কতটা কষ্টকর হয়। সেজন্য আপনি কি আমার কথা আরো একবার শুনবেন? মিও বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি।
ভালোবাসি। তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। মিও কান্না করতে করতে বলে, আপনি আমাকে কখনোই ছেড়ে দিবেন না, সবসময় আপনার কাছে রাখবেন। মিও বলে, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সবসময় আমার কাছে রাখবো। তখন সেখানে কিও এসে বলে, আমার মালিক এখন ফিরে এসেছেন, সেজন্য আমার কাজ এখন কমপ্লিট হয়ে গিয়েছে, আমাকে এখন এখান থেকে যেতে হবে। মিও বলে, তুমি এখনই চলে যেও না, আমি এটার জন্য এখনো প্রস্তুত নই। কিও মিওকে বলে, অল্প কিছু সময়ের জন্য হলেও আপনার কাছে এসে আমি অনেক আনন্দিত অনুভব করেছি, আমি অনেক খুশি হয়েছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। এটা বলে কিও বিদায় জানিয়ে আবারও একটা কাগজ হয়ে যায়। মিও ওই কাগজটা হাতে নিয়ে কিওকে ধন্যবাদ বলে। ওইদিকে আমরা বিল্ডিং এর বাহিরে গোডোকে লড়াই করতে দেখতে পাই। তখন সেখানে কাজুশি চলে আসে। গোডো বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ, মিস্টার কুডো কি এখন সুরক্ষিত রয়েছেন? কাজুশি বলে, হ্যাঁ, মিস্টার কুডোকে বাঁচানোর এই মিশনটা সফল হয়েছে। মিও আর কুডো এখন একসাথে অনেক বড় একটা কাজের জন্য এগিয়ে যাচ্ছে। গোডো বলে, তাহলে এখন আমাদেরও সম্পূর্ণ শক্তি দিয়ে ফাইট করা উচিত। তখন সেখানে কুডোর বাবা এসে তার পাওয়ার দিয়ে মাটির নিচ থেকে বরফ বের করে দেয় আর বলে, তোমাদেরকে সাহায্য করার জন্য আমাকেও একটু সুযোগ দাও। ওইদিকে আমরা কুডো আর মিওকে দেখি। তারা যখন আন্ডারগ্রাউন্ড থেকে বিল্ডিং এর ভিতরে আসে তখন তাদের সাথে নাওশি আর আরাতার দেখা হয়ে যায়। নাওশি বলে, তোমাকে এখানে দেখে আমার অনেক ভালো লাগলো, আমি আমার মহলে স্বপ্নদৃষ্টির দেবীকে স্বাগতম জানাচ্ছি। নাওশির এই কথার সাথে 11 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 12 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি নাওশি মিওকে বলে, আমি ভাবতেও পারিনি যে তোমার শক্তি এত তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাবে। তুমি যেভাবে তোমার স্বপ্ন দর্শনের শক্তি ব্যবহার করে এখানে এসেছো ওইটা সত্যি প্রশংসার যোগ্য ছিল। মিও বলে, আমি এখানে তোমার কোনো উদ্দেশ্যকে পূরণ করতে আসিনি। তখন নাওশি কুডোকে মেরে ফেলার জন্য একটা চাকু বের করে আর কুডোর উপর আক্রমণ করতে শুরু করে। কুডো তার আক্রমণগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। নাওশি বলে, তোমার স্কিল দেখে মনে হচ্ছে তুমি তোমার ট্রেনিংয়ে তোমার নিজের উপর অনেক বেশি সময় দিয়েছো, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। তখন কুডো এখান থেকে একটা তলোয়ার নিজের হাতে নিয়ে নেয়। নাওশি আর কুডোর মাঝে অনেক ভয়ানক একটা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করার সময় কুডো দেখতে পায় নাওশি তার অন্য একটা হাতে তলোয়ার দিয়ে তার উপর আক্রমণ করে, যার কারণে কুডোর শরীর থেকে অনেক রক্ত বের হতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর কুডো খেয়াল করে দেখে সে ওখানে কোনো আঘাতই পায়নি। তখন নাওশির হাতের ওই ছুরিটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। নাওশি হেসে বলে, এই ব্যথার অনুভূতি তোমার কেমন লাগছে? আমি তোমার মন মস্তিষ্ক, তোমার চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি সব কিছুকেই এই মুহূর্তে কন্ট্রোল করছি। কুডো বলে, তার মানে মানুষেরা যেটা সেন্স করে তুমি ওইটাকেও কন্ট্রোল করতে পারো? তখন নাওশি তার পাওয়ার ব্যবহার করে তার হাতের ওই ছুরিটা আবারও দৃশ্যমান করে বলে, আমি তোমার অনুভূতিকে কন্ট্রোল করে তোমার মনে এই যে একটা আঘাত দিয়েছি এটা তোমার অন্তরকে সম্পূর্ণ শেষ করে দিবে। আমি দেখি তুমি আর কতক্ষণ জীবিত থাকতে পারো। সেই সময় কুডো তার বুক থেকে অনেক বেশি পরিমাণে রক্ত বের হতে দেখতে পায়। সেই সময় আরাতা মিওর কাছে এসে বন্দুক তাক করে ধরে বলে, তুমি এখান থেকে নড়াচড়া করার চেষ্টা একদমই করবে না। তখন কুডো তার মনের এই ভ্রমটাকে দূর করার চেষ্টা করে আবারও নাওশির সাথে ফাইট করতে শুরু করে। কুডো তার উপর তলোয়ার দিয়ে আক্রমণ করলে নাওশি সামনে থেকে অদৃশ্য হয়ে যায় আর পিছনে এসে কুডোর শরীরে চাকু ঢুকিয়ে দেয়। কুডো আহত অবস্থায় এভাবে আবারও নাওশির উপর আক্রমণ করতে আসে। নাওশি চালাকি করে যখন কুডোকে আবারও আক্রমণ করতে যায় তখন কুডো ওই চাকুর আঘাত তার নিজের হাতে নিয়ে অন্য একটা হাত দিয়ে এভাবে ভয়ঙ্কর একটা আগুনের আক্রমণ করে তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু নাওশি এই ভয়ানক আক্রমণের হাত থেকেও নিজেকে একটা শিল্ডের মাধ্যমে বাঁচিয়ে নেয়। কুডো বলে, আমি তোমাকে এখানেই শেষ করে দিব, তোমার উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দিব না। নাওশি বলে, তোমার এত জোশ দেখে এখন আমার ভিতরের আসল পাওয়ারটাকে আমার বের করা উচিত। তখন নাওশির সামনে এগিয়ে তার হাত এভাবে কুডোর সামনে রেখে কুডোকে স্বপ্নের দুনিয়ায় পাঠিয়ে দেয়। কুডো সেখানে মিওকে দেখতে পায়। তখন বাস্তব দুনিয়ায় মিও কুডোর এই অবস্থা দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করলে আরাতা তাকে বাধা দেয়। সেই সময় মিও ধীরে ধীরে চোখের সামনে অন্ধ
অন্ধকার দেখতে শুরু করে। আর তখন সে ভবিষ্যৎ দেখতে পায়। সে তার স্বপ্ন দৃষ্টির শক্তির মাধ্যমে দেখতে পায় ভবিষ্যতে আরাতা আর উসুই তারা দুইজনই মারা যাবে। এটা দেখে মিও অনেক ভয় পেয়ে যায়। ওইদিকে স্বপ্নের দুনিয়ায় কুডো মিওকে অনেক ভয়ানক ডেভিলদের হাতে মরে যেতে দেখতে পায়। আর স্বপ্নের দুনিয়ায় মিওকে বারবার মরে যেতে দেখে বাস্তব দুনিয়ায় কুডো অনেক অস্থিরতা অনুভব করতে থাকে। এটা দেখে মিও মনে মনে বলে, আমি আর কাউকেই এরকম কষ্ট পেতে একদমই দেখতে চাই না। তখন মিও এভাবে তার হাত সামনে এগিয়ে তার এবিলিটি ব্যবহার করতে থাকে। এটা দেখে আরাতা আর নাওশি অনেক অবাক হয়ে যায়। তখন মিও বলে, আমার এই ভবিষ্যৎকে বদলাতেই হবে। মিও কুডোর স্বপ্নের ভিতরে প্রবেশ করে। কুডো তার সামনে আসল মিওকে জীবিত অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। মিও এই স্বপ্নের দুনিয়ায় সমস্ত অন্ধকারকে পুরোপুরি দূর করে দেয়। কুডো মিওকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখন তারা সেখানে আরাতা আর নাওশিকেও দেখতে পায়। নাওশি বলে, আমরা এখন তোমার স্বপ্নের ভিতরে রয়েছি, তাই না? মিও বলে, আমি এখন থেকে শুধু আমার মিশনকে বা আমার লক্ষ্যকে পূরণ করার জন্য এগিয়ে যাব। স্বপ্ন দৃষ্টির দেবী হওয়ার জন্য আর আমার মা সুমির মেয়ে হওয়ার জন্য আমি এখানে তোমার লক্ষ্যকে একদমই পূরণ হতে দিব না। নাওশি বলে, তুমি আর আমি একদম একই রকম। তোমার পাওয়ারটাই তোমাকে এখানে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে এনেছে, তাই না? মিও বলে, একদমই না, আমাকে শুধু মিস্টার কুডো বাঁচিয়েছেন। নাওশি বলে, তুমি কুডোকে বাঁচানোর জন্য এখন অনেক বড় একটা শক্তির ব্যবহার করছো। তাহলে তোমার পাওয়ার ব্যবহার আর আমার পাওয়ারের ব্যবহার করার ক্ষেত্রে তো কোনো পার্থক্যই রইল না। মিও বলে, আমি আমার শক্তির ব্যবহার তোমার মতো মানুষদেরকে আঘাত দেওয়ার জন্য করব না। নাওশি বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এখন কাউকেই আঘাত করছো না? মিও বলে, আমি এরকম তো বলতে পারবো না, কিন্তু আমি আমার শক্তি দিয়ে কারোর জীবনকে এলোমেলো করব না, আর কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়েও নিব না, যেরকমটা তুমি করে থাকো। নাওশি বলে, তুমি আসলেই অনেক গাধা একটা মেয়ে। হয়তো কুডোকে আরো কষ্ট পেতে দেখে তোমার মাথায় একটু বুদ্ধি হবে। এটা বলে সে তার হাতে একটা চাকু নিয়ে আসে। তখন মিও তার হাতের মাধ্যমে ওই চাকুটাকে অদৃশ্য করে দেয়। এটা দেখে নাওশি হাসতে হাসতে আকাশের দিকে তাকিয়ে মিওর মাকে অর্থাৎ সুমিকে উদ্দেশ্য করে বলে, দেখো তোমার ওই ছোট্ট নক্ষত্রটা আজকে স্বপ্ন দর্শনের দেবী হয়ে গিয়েছে। তখন মিও বলতে থাকে, তুমি এই সংগঠনটা তৈরি করে অনেক নিরীহ ও নির্দোষ মানুষদেরকে কষ্ট দিয়েছ। নাওশি বলে, তুমি কি এরকম বড় বড় কথা বলে মানুষদেরকে রক্ষা করতে পারবে? এটা শুনে মিও দৌড়ে গিয়ে নাওশিকে একটা থাপ্পড় মারে আর বলে, অনেক হয়েছে, এখন চুপ করো। বিষয়টা এরকম না যে আমি তোমাকে রিজেক্ট করে দিচ্ছি, আর বিষয়টা এরকমও না যে আমি চাই তুমি অদৃশ্য হয়ে যাও। আমি জানি আমার মা তোমার এরকম রূপ দেখে কখনোই খুশি হবেন না, আর আমি এটাও জানি আমার মা তোমাকে সবসময় খুশি দেখতে চান। উনি তোমাকে এখনো খুশি দেখতে চান। নাওশি বলে, আমার আর সুমির বিষয়ে তুমি কিছুই জানো না। মিও বলে, আমি জানি, আমি আমার স্বপ্নে আপনাদের দুজনের অতীতের দৃশ্য দেখেছি। আমি জানি তোমার আমার মায়ের সাথে কিভাবে দেখা হয়েছিল। আমি জানি তোমার মনে আমার মাকে নিয়ে কিভাবে ভালোবাসা তৈরি হয়েছিল। তোমরা দুইজন কিভাবে হাসাহাসি করতে। আমি জানি তোমার জীবনে আমার মায়ের উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিলে। আমার মা তোমার হাত ধরে তোমাকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছিল। ঠিক সেভাবেই মিস্টার কুডোর সাথে দেখা করার পরে আমার অস্থির রুহটা তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। মিস্টার কুডোর সাথে দেখা না হলে আমার জীবনটা এখনো অন্ধকারের মধ্যেই থাকতো। যেই মানুষটা আমাদের জীবনের সবচেয়ে কাছের একজন মানুষ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, ওই মানুষটার হারিয়ে যাওয়ার যে ব্যথা ওইটা কতটা গভীর হয়ে থাকে এটা আমি অনেক ভালোভাবেই জানি। কিন্তু তারপরেও তুমি যেটা করেছো ওইটাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আমি শুধু এখন এটাই ভাবি যে আমার মা বেঁচে থাকলে এখন উনি তোমাকে কি বলতেন। তোমার জন্য আমার কোনো রকম সিম্প্যাথি নেই, কিন্তু আমি আমার মায়ের অনুভূতিগুলোকে ইগনোর করতে পারবো না, আর সেজন্যই আমি নিজে এখানে এসেছি। আমার মা তোমাকে খুশি দেখতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন তুমি অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আলোর মধ্যে ফিরে যাও। উনি যবে থেকে তোমার সাথে দেখা করেছেন তবে থেকে আজ পর্যন্ত উনি এটাই চেয়েছেন। মিও তার সামনে মাথা নিচু করে বলে, আমার মায়ের এই অনুভূতিটাকে তুমি এভাবে ঠোকর মেরে দিও না। আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি সবকিছু বন্ধ করে দাও। তুমি নিজের হাতকে মানুষের রক্ত দিয়ে আর রক্তাক্ত করো না।
নাওশি বলে চুপ করো। মিও বলে তুমি যদি সত্যি আমার মাকে ভালোবেসে থাকো তাহলে ওনার অনুভূতিগুলোকে এভাবে অসম্মান করো না। এবার নাওশি অনেক রাগান্বিত হয়ে বলে চুপ করো। তখন সেখানে আশেপাশের সবকিছু আবারও অন্ধকার হয়ে যায়। নাওশি খুবই রাগান্বিত হয়ে বলে তুমি আমাকে নিয়ে মজা করা বন্ধ করো, আমাকে অসম্মান করাও বন্ধ করো। তখন অদ্ভুত ধরনের কালো একটা জিনিস এসে কুডো আর মিওকে নিজের মধ্যে দাফন করে দিচ্ছিল। তখন নাওশি সেখানে সুমিকে দেখতে পায়। তখন কুডো আর মিওর চারপাশ থেকে ওই কালো জিনিসটা সরে যায়। নাওশি খুবই কষ্টের কণ্ঠে বলে তুমি এভাবে আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? যেই দুনিয়ায় তুমি নেই ওই দুনিয়ায় আমি একদমই থাকতে চাই না। এখানে কোনো কিছুই ঠিক হচ্ছে না। আমি এই পুরো দুনিয়াকে ধ্বংস করে দেব। তোমার আর মিওর জন্য নতুন করে একটা দুনিয়া তৈরি করব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওই দুনিয়াতে তুমিও একদম খুশি থাকবে। সুমি বলে এটা ঠিক যে তুমি উসুবা বংশের একজন সদস্য, কিন্তু তারপরেও তুমি আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছ। নাওশি বলে তোমার চেহারার একটা মুচকি হাসির উপর আমি আমার পুরো জীবনকে কোরবানি করতেও রাজি ছিলাম। তোমার মুখের হাসিটাই আমার জীবনের লক্ষ্য ছিল, কিন্তু তুমি তো তোমার পরিবারকে ভালোবাসতে। তুমি আমার জীবনের সব কিছু ছিলে, কিন্তু তোমার জন্য আমি শুধুমাত্র উসুবা বংশের ছোটখাটো একজন সদস্য ছিলাম। তোমার পরিবার তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার মাইন্ডকে কন্ট্রোল করে ফেলেছিল। সাইমুরি বংশে বিয়ে করার পর তুমি কি কখনো খুশি পেয়েছো? তোমার পরিবারকে বাঁচানোর এই বড় বড় কথাগুলো তোমাকে কখনোই খুশি থাকতে দেয়নি। তুমি সম্পূর্ণ ভুল ছিলে। আমি তোমাকে খুশি করার জন্য আমার এই স্বপ্নটা অবশ্যই পূরণ করব। যখন মিও তার এই স্বপ্ন দর্শনের শক্তির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রানী হয়ে যাবে, তখন তুমি সত্যিকার অর্থে খুশি কাকে বলে সেটাকে অনুভব করতে পারবে। তখন সুমি বলে আমার মনে এরকম কোনো ইচ্ছাই নেই। আমি তোমাকে আমার সুরক্ষার দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিচ্ছি। এটা বলে সে তার হাত সামনে এগিয়ে দিয়ে বলে চলো আমরা এখান থেকে চলে যাব। নাওশি বলে অনেক হয়েছে, এখন আমার মন সম্পূর্ণরূপে ভরে গিয়েছে, এখন এখানে থাকার আর কোনো মানেই নেই। এটা বলে সে তার বুকের ভিতর একটা চাকু ঢুকিয়ে দেয়। আরাতা বলে সে নিজেকে জোর করে এই ঘুমের দুনিয়া থেকে নিজেকে বের করতে চাচ্ছে। কিছুক্ষণ পর মিও নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। তখন মিওর কানে তার মায়ের কণ্ঠ ভেসে আসে। মিওর মা বলে এখন সময়ের চক্রটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। তুমি অনেক ভালো কাজ করেছো, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তারা সবাই নিজেদেরকে বাস্তব দুনিয়ায় দেখতে পায়। মিও দৌড়ে যখন কুডোর কাছে যাচ্ছিল তখন নাওশি মিওর ক্ষতি করার চেষ্টা করছিল। কুডো আহত হওয়ার কারণে সে কিছুই করতে পারছিল না। সেই সময় আরাতা মিওকে বাঁচানোর জন্য নাওশিকে একটা গুলি করে। এটা দেখে নাওশি প্রচন্ড রাগান্বিত হয়ে আরাতার দিকে একটা চাকু ছুঁড়ে মারে। তখন আরাতা আরো একটা গুলি করে। নাওশি গুলির আঘাতে মাটিতে পড়ে যায়, আর আরাতা চাকুর আঘাতে মাটিতে পড়ে যায়। এই দৃশ্যটাই মিও কিছুক্ষণ আগে ভবিষ্যৎ রূপে তার স্বপ্নে দেখেছিল। মিও দৌড়ে আরাতার কাছে গেলে আরাতা বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন নাওশি তার চোখের সামনে সুমিকে দেখতে পায় এবং তাদের অতীতের কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। নাওশি সুমির হাত ধরে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। কুডো মিওর কাছে এসে বলে নাওশি উসুই এই দুনিয়া থেকে চলে গিয়েছে। কুডো আর মিও একে অপরকে জড়িয়ে ধরে। তারপরে আমরা বাহিরে গোডো ও বাকি সবাইকে দেখতে পাই। সেই সময় কুডো আর মিও এই বিল্ডিং থেকে বের হয়ে আসে। গোডো তাদেরকে দেখে দৌড়ে তাদের কাছে চলে আসে। আর এটার সাথেই 12 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 13 নম্বর এপিসোড অর্থাৎ লাস্ট এপিসোডের শুরুতে ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলতে থাকে আমি শেষ পর্যন্ত এটা নিয়ে অনেক চেষ্টা করেছি যে আমি যেন নাওশির পর্যন্ত আমার মায়ের ভাবনাটাকে পৌঁছে দিতে পারি, কিন্তু এটা অতটাও সহজ ছিল না যতটা সহজ আমি ভেবেছিলাম। আর শেষ পর্যন্ত ওটাই হলো যেটা হওয়াটা একদমই উচিত ছিল না। আমার ভাবনাটা নাওশি উসুইর পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর নাওশিকে আরাতার গুলির সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় গোডোর নেতৃত্বে বিচিত্র ঘটনা বিরোধী দল সর্বশক্তিশালী সম্প্রদায়ের কাছ থেকে দেশের সম্রাটকে উদ্ধার করে ফেলেছিল।
আর এভাবেই শেষ পর্যন্ত এই ঘটনার সমাপ্তি ঘটে যায়। তারপরে আমি হাসি খুশি ভাবে আবারও আমার নর্মাল জীবনে ফিরে যাই। আর এরকম ভাবেই জীবনযাপন করতে শুরু করি যেন কখনো আমার সাথে কিছুই হয়নি। আমার জীবনটা মিস্টার কুডোর সাথে অনেক সুন্দর ও শান্তিময় ভাবে সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু সবসময় আমার মনে একটা বিষয় নিয়ে অনেকটা ভয় ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো আমি স্বপ্ন দর্শনের শক্তি নিয়ে সবসময় কিছুটা চিন্তিত থাকতাম। পরের দৃশ্যে আমরা দেখি মিস্টার কুডো জেনারেল ওকাইতোকে তার রিজাইন লেটার দিয়ে বলে আমি এখন এই কমান্ডারের কাজটা ছেড়ে দিতে চাই। আমি মনে করি বিচিত্র ঘটনা বিরোধী দলের কমান্ডার হিসেবে আমি আমার ভূমিকা পূরণ করে ফেলেছি। ওকাইতো বলে কিন্তু তোমার পরে তোমার রিপ্লেসমেন্ট কে হবে? আমি তো এই জায়গায় তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারছি না। কুডো বলে আপনি যদি আমার রিপ্লেসমেন্ট খুঁজে থাকেন তাহলে সেটা এখানেই উপস্থিত রয়েছে। সে হচ্ছে গোডো। আমার অনুপস্থিতিতে সে ইউনিটকে অনেক ভালোভাবেই সামলাতে পেরেছে আর দেশের সম্রাটকে অনেক সুরক্ষিতভাবেই শত্রুদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। যদি আমার জায়গায় কমান্ডার হওয়ার দায়িত্বটা গোডো পালন করে তাহলে আমি একদম নিশ্চিন্তে থাকব। ওকাইতো বলে আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু এই কথাটা আমি এত সহজে মানতে পারবো না। আমাকে এটার জন্য আরো একটু সময় দাও। পরের দৃশ্যে আমরা মিওকে আরাতার কাছে হাসপাতালে দেখতে পাই। তারা প্রথমে কিছুক্ষণ নরমালি কথা বলে। তারপরে মিও বলে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? সেটা হলো তুমি কি নাওশি উসুইর সাথে এজন্যই যুক্ত হয়েছিলে যাতে তাকে গুলি মারতে পারো? আরাতা বলে আমার মনে হয় এখন আমার তোমাকে সবকিছু বলে দেওয়ার সময় চলে এসেছে। আরাতা বলে এই সব কিছু ওই সময় শুরু হয়েছিল যখন আমি রাজকুমার তাকাহিতোর মুখ থেকে শুনেছিলাম যে অনেক বড় একটা তুফান আসতে চলেছে। তারপরে আমি তোমাদের কাছ থেকে নাওশি উসুইর নামটা শুনে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। নাওশি দেশের সম্রাটকে হারিয়ে উসুবা বংশকে সবচেয়ে উপরের গদিতে বসাতে চেয়েছিল। সে মনে করত উসুবা বংশের শক্তি এই দুনিয়ার সব শক্তির চেয়ে অনেক উপরে। তাই সে উসুবাকে ছেড়ে চলে যাওয়ার পরেও উসুবা বংশের ভালোবাসা তার মনের ভিতরে জীবিত ছিল। একদিন নাওশি আমাকে দেখা করার জন্য ডেকেছিল। একজন উসুবাই বুঝতে পারে যে উসুবার একাকিত্ব আর মনের ভিতরকার কষ্টটা কতটা আঘাত দিয়ে থাকে। নাওশির বিশ্বাস ছিল যে উসুবা বংশের যে কোনো একজন মেম্বার তার চিন্তাভাবনার সাথে একমত অবশ্যই হবে। তাই সে মনে করেছিল সে ডাকলে আমি তার সঙ্গ দিব। কিন্তু সে কখনো এটা কল্পনাও করতে পারেনি যে আমি তার সাথে কাজ করার নাটক করে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেলবো। সে যদি এটা আগেও জেনে যেত তাহলে সেটার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম। নাওশি উসুইর একজন উসুবার হাতেই মারা যাবে এই কথাটা একদম পাকা ছিল। আরাতা মিওর সামনে মাথা নিচু করে বলে আমি কুডোকে আঘাত করেছিলাম, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম এটা করার কারণে আমি সবচেয়ে বেশি কষ্ট তোমাকে দিচ্ছি। মিও বলে হ্যাঁ, ওই সময় আমার অনেক কষ্ট হয়েছিল। আমি ওই কষ্টের মধ্য দিয়ে জীবনে আর কোনোদিনও যেতে চাই না। আমি সবসময় শুধু এটাই চিন্তা করি যে কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে, যেটার কারণে সে তার গুনাহের সমস্ত হিসাব এই দুনিয়াতেই দিয়ে যেতে পারবে। আমি আমার স্বপ্ন দর্শনের শক্তি জাগ্রত করার পরেও নাওশি উসুইকে পরিবর্তন করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই কথাগুলো শুধু এমনি এমনি বলে যাচ্ছিলাম। তখন সেখানে কুডো চলে আসে। মিও আরাতাকে বলে আমি তোমার সাথে আবারও পরে দেখা করতে আসব, কিন্তু এখন আমাকে যেতে হবে। আরাতা জিজ্ঞাসা করে তোমরা দুজন কি এখন ডেটে যাচ্ছ? মিও লজ্জা পেয়ে বলে হ্যাঁ। কুডো আরাতাকে বলে আমরা এখন চলে যাচ্ছি, তোমার সাথে পরে আবার দেখা হবে। তারপরে আমরা কুডো, মিও, মিস ইউরি, হাজুকি আর মিওর হবু শাশুড়ি অর্থাৎ কুডোর মাকে একটা কিমোনো স্টোরে দেখতে পাই। তখন আমরা দেখি তারা সবাই মিলে কুডো আর মিওর বিয়ের জন্য সাদা রঙের খুবই সুন্দর একটা কিমোনো পছন্দ করে। কিমোনোটা দেখে মিওর অনেক পছন্দ হয়। হাজুকি বলে এটা ওই কিমোনোটাই যেটা আমাদের মা বাবার বিয়ের সময় আমাদের মা পরেছিলেন, আর আমার বিয়ের সময়ও এই কিমোনোটা আমিও পরেছিলাম, আর এখন তোমার বিয়ের সময় তুমি পরবে। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে তার চোখ থেকে পানি বের হতে শুরু করে আর কান্না করতে করতে বলে আমার মা যখন সাইমরি বংশে বিয়ে করেছিলেন তখন তিনি যেই কিমোনোটা পরেছিলেন ওইটা কোথায় আছে না আছে সেটার কোনো আতাপাতাই নেই। সেজন্য আমি মনে করতাম যে আমার কাছে আমার পরিবারের স্মৃতি বলতে কোনো কিছুই নেই। তখন মিওর হবু শাশুড়ি চোখের পানি মোছার জন্য তাকে একটা কাপড় দিয়ে বলে এই সিম্পল একটা ড্রেসের জন্য এত কান্না করার কিছুই নেই।
তখন হাজুকি তার মাকে খোঁচা মেরে বলে, তাই নাকি? আমি তো বাবার কাছ থেকে শুনেছিলাম যে বিয়ের সময় আপনি যখন এই কিমোনোটা পেয়েছিলেন তখন আপনিও খুশিতে অনেক কান্না করেছিলেন। এটা শুনে তার মা একটু লজ্জা পেয়ে যায়। তারপরে আমরা কুডো আর মিওকে একটা সুইট শপে দেখতে পাই। তারা দুইজন এখানে নিজেদের মধ্যেই গল্প করছিল। কুডো বলে, এর আগের বার যখন আমরা এখানে এসেছিলাম ওই দিনের পর থেকে এখন পর্যন্ত তুমি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছো, কারণ এখন তুমি আগের তুলনায় অনেক বেশি মুচকি হেসে কথা বলো। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একসাথে আজকের দিনটা অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক মজা করে। তারপর সন্ধ্যাবেলা তারা যখন বাড়িতে ফিরে আসে তখন সামনে মিস্টার তাকাকুরাকে দেখতে পায়। রাতের বেলা বাড়ির ভিতরে তারা একসাথে কথা বলতে থাকে। তাকাকুরা বলে, এভাবে হুট করে আসার জন্য আমাকে ক্ষমা করে দিন। কুডো বলে, না, আপনি যেহেতু রাতের বেলা এসেছেন তার মানে অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ কাজেই এসেছেন। তাকাকুরা বলে, আমি এখানে মিস মিওর ভবিষ্যতের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসলে আমি মিস মিও আর মিস্টার কুডোকে শাহী মহলে আমন্ত্রণ জানাতে এসেছি। উসুবা বংশের কাজটা এতদিন ধরে অনেক স্পেশাল একটা কাজ ছিল। তারা সুপার ন্যাচারাল অ্যাবিলিটির ব্যবহারকারী মানুষদেরকে আটকানোর কাজ করত। কিন্তু রিসেন্টলি যেই সব ঘটনা ঘটছে ওইটা দেখে এটাই স্পষ্ট যে বর্তমানের সরকারের এত ক্ষমতা নেই যে সে নাওশি উসুইর মতো আরো কোনো শত্রুর মোকাবেলা করতে পারবে। সেজন্য ভবিষ্যতে এই সমস্ত বিপদের মোকাবেলা করতে হলে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, আর এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। তাই আমি মিস মিওর কাছে অনুরোধ করছি উনি রাজকুমার তাকাহিতোর নির্দেশে ওনার শক্তিগুলো যেন দেশের ভালোর জন্য ব্যবহার করেন। আমি ওয়াদা করছি যে শাহী মহলের ভিতরে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ওখানে আপনারা সবসময় আমাদের নজরে থাকবেন। আমি জানি এই প্রস্তাবটা শোনার পর আপনাদের জন্য হুট করে সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হবে, তাই আজকের মতো আমি বিদায় নিয়ে যাব। আপনারা চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা পরে জানাবেন। পরের দৃশ্যে আমরা দেখি গোডো মিস্টার কুডোকে জিজ্ঞাসা করছে, আপনি কি সত্যি আপনার পদ ছেড়ে দিচ্ছেন? কুডো বলে, হ্যাঁ। গোডো বলে, যদি আপনি চলে যান তাহলে কিভাবে হবে? যদি আপনি না থাকেন তাহলে আমি কাকে দেখে সামনের দিকে এগোনোর অনুপ্রেরণা পাবো? কুডো বলে, তুমি এটা আগেই প্রমাণ করেছো যে তুমি আমাকে ছাড়া সবকিছুকে অনেক ভালোভাবেই সামলাতে পারবে। এত খারাপ একটা সময়ের পরেও তুমি তোমার দলকে নিয়ে সম্রাটকে অনেক ভালোভাবেই বাঁচিয়ে নিয়েছো। এটাতে কোনো সন্দেহ নেই যে ওইটা অনেক বড় একটা সফলতা ছিল। তুমি নিজের উপর ভরসা রাখো। আমি যদি আমার কমান্ডারের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পেরে থাকি তাহলে সেটা শুধুমাত্র তোমার জন্য, আর এখন ওই ভূমিকাটা তোমাকে পালন করতে হবে। গোডো বলে, আমি কি সত্যি এটা করতে পারবো? কুডো বলে, হ্যাঁ, আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি এটা অবশ্যই করতে পারবে। এটা শুনে গোডো রাজি হয়ে যায়। তারপরে রাতের বেলা আমরা দেখি কুডো আর মিও একসাথে বসে আকাশের চাঁদ দেখছিল। কুডো বলে, আমি মিলিটারি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিও অবাক হয়ে বলে, কেন? কুডো বলে, আসলে আমার প্রথম থেকেই এটা মনে হতো যে আমি একজন যোদ্ধার রূপে একদমই সঠিক নই। মিও বলে, কিন্তু আপনি তো এই পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট করেছেন। কুডো বলে, প্রথম দিকে তো আমি মিলিটারিতে ভর্তি হওয়ার কথা কখনো ভাবতামও না। আমার জীবনের এখন শুধুমাত্র এই একটাই ইচ্ছা বা একটাই লক্ষ্য, সেটা হলো আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। তাই আমি আমার কাজের সমস্ত দায়িত্বকে আমার নিজের কাঁধ থেকে নামিয়ে দিয়ে তোমাকে খুশি রাখাটাকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করতে চাই। মিও খুশিতে কান্না করে বলে, যদি আপনি সত্যি এটা চেয়ে থাকেন তাহলে এখন থেকে আমি আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব। কুডো বলে, তবে তুমি কি করবে? তুমি যদি মিস্টার তাকাকুরার প্রস্তাব নিয়ে কিছু ভেবে থাকো তাহলে সেটা আমাকে বলতে পারো। মিও বলে, আমি এই জিনিসটা অনুভব করেছি যে এই বাড়িতে আমি আপনার এবং বাকি সবার কাছ থেকে এত বেশি পরিমাণে আদর আর ভালোবাসা পেয়েছি। এটা দেখে আমি বুঝেছি যে আপন মানুষ বা কাছের মানুষদের সাথে কাটানোর সময়ে যেই পরিমাণ খুশি ও আনন্দ অনুভব হয় আমি সেটাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে চাই না। কুডো বলে, ঠিক আছে, আমি বুঝে গিয়েছি। এখন তুমি যেটা চাও সেটাই হবে। কুডো মিওর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমার মতো ঠিক এরকমটাই অনুভব করি। আমরা দুইজন সারা জীবন এই বাড়িতে একসাথেই একে অপরের সাথে বসবাস করব। পরের দৃশ্যে আমরা কুডো আর মিওকে রাজমহলে তাকাহিতোর সামনে দেখতে পাই। কুডো বলে, আমাদেরকে এখানে এসে আপনার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাকাহিতো বলে, এত ফর্মালিটির প্রয়োজন নেই। নাওশি উসুইর ঘটনায় তোমাদের দুজনের অনেক বেশি
বেশি অসুবিধা হয়েছিল, কিন্তু তারপরেও তোমরা অনেক ভালো কাজ করেছো। তোমরা ঠিকমতো আরামও করতে পারোনি। আমার প্রস্তাবের কারণে তোমাদের হয়তো আমি অনেক চিন্তায় ফেলে দিয়েছিলাম। তাকাহিতো কুডোকে বলে, আমি কি মিওর সাথে কিছুক্ষণ একা কথা বলতে পারি? এটা শুনে কুডো মিওকে তার কানে কানে বলে, তুমি ঘাবড়াবে না। এটা বলে সে বাহিরে চলে যায়। তাকাহিতো মিওকে বলে, তো আমার প্রস্তাব নিয়ে তুমি কি কিছু ভেবেছো? মিও বলে, আমি এই বিষয়টা জানি যে অলৌকিক শক্তির বোঝাটা আমার একা ওঠানোটা একেবারেই সম্ভব না। আর আমি এটাও জানি যে অলৌকিক শক্তিদের আলাদা একটা গ্রুপ তৈরি করার জন্য আমাকে শাহী মহলেই থাকতে হবে। আমি জানি যে আমার এই অলৌকিক শক্তির আমার সঠিকভাবে ব্যবহার করা উচিত। আর আমি এটাও জানি যে এই শক্তির কারণেই আমাকে অনেক সময় এরকম অনেক কাজে জড়িয়ে পড়তে হয় যেই কাজে আমি কখনোই জড়াতে চাই না। কিন্তু যখন আমি বিপদের মোকাবেলা করেছিলাম, তখন আমার সামনে যখন বন্দুক তাক করে ধরা হয়েছিল, তখন আমার সবকিছু একদম অবশ হয়ে গিয়েছিল। আমি আর কখনোই এইসব অলৌকিক শক্তির কঠিন ব্যবহার একদমই করতে চাই না। আমি কোনো রকম যুদ্ধ করতে চাই না। আমি আমার শক্তির ব্যবহারও করতে চাই না। এইবার আমার উপরে যেই দায়িত্বটা দেওয়া হয়েছিল ওইটা আমার জন্য অনেক বড় একটা কিছু ছিল। আর সবচেয়ে বড় কথা এটাই যে আমি আমার জীবনের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্পেশাল জিনিসটাকে একদমই হারাতে চাই না। তাকাহিতো বলে, তুমি কোন বড় জিনিসের কথা বলছো? মিও বলে, সেটা হচ্ছে ওই জিনিসটাই যেটা আমি আমার পরিবারের সাথে মিস্টার কুডোর সাথে সময় কাটিয়ে আমি খুশি অনুভব করি। তাকাহিতো বলে, এই জিনিসটা কি তোমার জন্য যথেষ্ট হবে? মিও বলে, হ্যাঁ। তাকাহিতো বলে, আমি বুঝতে পেরেছি। তুমি ফাইনালি তোমার আসল খুশিটা খুঁজে পেয়েছো, এটা জানতে পেরে আমিও অনেক খুশি হয়েছি। তাই এখন তোমার খুশিতে বাধা দিবে এরকম হস্তক্ষেপ করার কারোরই অধিকার নেই। তখন আমরা মিও আর কুডোকে বাহিরে দেখতে পাই। সেই সময় রাজকুমার তাকাহিতো আকাশের দিকে তাকিয়ে তাদেরকে বলছিল, তোমরা দুইজন কখনোই একে অপরের হাত ছাড়বে না। তারপরে আমরা কুডো আর মিওকে এখানে দেখতে পাই। মিও সামনের দিকে তাকিয়ে এই দৃশ্যটা দেখে বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে রাজধানীকে দেখতে এরকমও লাগতে পারে। তখন কুডো মিওকে একটা চুলের ক্লিপ তাকে গিফট করে। এটা দেখে মিও অনেক খুশি হয়ে যায়। কুডো নিজের হাতে সেটা মিওর চুলে পরিয়ে দেয়। তখন মিও কুডোকেও আরো একটা নতুন চুলের ফিতা গিফট করে। মিও নিজের হাতে এই ফিতাটা কুডোর চুলে বেঁধে দেয়। কুডো মিওকে জড়িয়ে ধরে বলে, যখন আমি জেলখানায় ছিলাম তখন আমার তোমার কথা অনেক বেশি মনে পড়তো। আমি ভেবেছিলাম আমি তোমাকে ছাড়া কিছু সময় একা থাকতে পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। কুডো মিওকে আরো বলে, তুমি এখন আমার পুরো জীবন হয়ে গিয়েছো। তুমি কি আমাকে বিয়ে করবে? এভাবে সে মিওকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে মিওর আর কোনো খুশির ঠিকানাই থাকে না। মিও খুশিতে কান্না করে দেয় আর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মিও কুডোকে তার মনের কথা বলে দেয় যে আমি আপনাকে অনেক ভালোবাসি। কুডো তাকে আই লাভ ইউ টু বলে। পরের দৃশ্যে আমরা দেখি একদিন সকালবেলা কুডো মিওকে বলে, আমরা কি আমাদের এই বাগানে একটা চেরি ব্লসমের গাছ লাগাতে পারবো, যেটা আমাদের বিবাহের একটা চিহ্ন হয়ে থাকবে? মিও বলে, অবশ্যই, এটা তো অনেক ভালো একটা আইডিয়া। কুডো বলে, ঠিক আছে, তাহলে আমরা এটাই করব। তখন তারা দুইজন একসাথে হাত ধরে আর তাদের হাত ধরার এই দৃশ্য দেখিয়ে মাই হ্যাপি ম্যারেজ সিজন 2 এখানেই চিরতরে বিদায় নিয়ে চলে যায়।